আমি আরামে ঘুমাচ্ছিলাম, তখন আমার মা ডাক দিল। বাবা সঞ্জয়, ওঠ বাবা। মা, উঠছি, দাঁড়াও তো। আরে বাবা, আজকে না তোর প্রথম কলেজ? আমার তো মনেই ছিল না মা। আচ্ছা, তুই এখন ওঠ। মা। তারপরে মা চলে গেল আর আমিও ঘুম থেকে উঠলাম। এখন ফ্রেশ হতে হবে আর কি। আমার পরিচয়টা এবার একটু দিয়েই দেই। আমি হলাম সঞ্জয় রায়, বাবা মায়ের একমাত্র ছেলে। আর একটা ছোট বোন আছে, শ্বশুরবাড়িতে চলে গেছে। কিন্তু আসলে আমার কোনো বোন নেই। তো তোমরা যদি কেউ আমার বোন হতে চাও তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারো। আর বিয়েও হয়নি, আর আমি এবার এন্টার ফার্স্ট ইয়ার। আর বাস্তবে আমি এখন অনেক ছোট, আর বাকিটা তো তোমরা সবাই জানো। তো চলো এবার গল্পে যাওয়া যাক। তো আমি ফ্রেশ হয়ে আসলাম খাবার টেবিলে। আমি বাবা একসাথেই খেতে বসলাম। আমরা সব সময় একসাথেই খেতে বসি। তা বাবা, তোর তো আজকে কলেজের প্রথম দিন, তাই না? হ্যাঁ মা। শোন বাবা, আমরা বাবা গরিব মানুষ, এই বেলা খাই তো ও বেলার চিন্তা হয়। হ্যাঁ মা। কারোর সাথে ঝগড়া করিস না, উঁচু গলায় কথাও বলিস না। মা, তুমি কি আমাকে কখনো এমন কাজ করতে দেখেছো? না, তাও বলছি। তা বাবা, তুই এখন কি করে যাবি? কি করে আবার? আমার সাইকেলটা কি জন্য আছে? এত দূর সাইকেল নিয়ে যাবি? হ্যাঁ বাবা। আচ্ছা, তোর কোনো সমস্যা হলে আমাকে বলিস। আচ্ছা। আর এই নে 100 টাকা, যদি কোনো সমস্যা হয় তাহলে খরচ করিস, আর না হলে রেখে দিস। আচ্ছা। তারপরে খাওয়া সেরে আমি আমার পুরনো একটা সাইকেল আছে সেটা বার করলাম, যেটাকে আপনারা সবাই বাইসাইকেল নামে চেনেন, কিন্তু খুবই পুরনো ভাঙা সাইকেল। যাই হোক, আমার সাইকেল নিয়ে যেতে প্রায় 2 ঘন্টা লাগবে। আমার বাড়ি গ্রামে আর আমার কলেজ শহরে, 15 কিলোমিটার রাস্তা। এইখানে সব বড় বড় লোকেদের ছেলেমেয়েরা পড়ালেখা করতে আসে, আর সেই কলেজে আমি ভর্তি হয়েছি। আসলে আমার সব পরীক্ষার রেজাল্ট খুবই ভালো ছিল। আর যে স্কুল থেকে আমি লেখাপড়া করেছিলাম, ঠাকুরগাঁও সরকারি বালক বিদ্যালয়, সেখানে প্রথম ছাত্র ছিলাম আমি। আর গরিব ছিলাম বলে স্কুলের সব স্যাররা আমাকে অনেক হেল্প করেছিল। সাইকেল চালিয়ে আমি চলে আসলাম আমাদের সেই কলেজে। কলেজের গেটটায় খুব সুন্দর করে একটা লেখা, লক্ষ্মীপুর সরকারি কলেজ। আমি গেটটা দিয়ে ঢুকতেই দেখি চারিদিকে শুধু হাসাহাসির আওয়াজ। আমি বুঝতে পারলাম আমাকে দেখেই এমন হাসি হচ্ছে, কারণ আমার ভাঙা সাইকেল, আবার ড্রেস আপ, তাও আবার গেও। কি করব বলেন? আমার বাবা তো আর কোনো চাকরিজীবী না, তিনি একজন কৃষক। তখন একটা ছেলে ডাক দিল। এইখানে আমি বুঝলাম আমাকেই বলছে, কারণ আমি একটা মোটা ফ্রেমে চশমা পরে আছি। তাই আমি পিছনে তাকালাম, দেখলাম ছেলেটা একটা কারের ওপরে বসে আছে। তার সাথে আরও কয়েকজন ছেলে, সবাই ছেঁড়া প্যান্ট পরে আছে। এটাই আমাদের সমাজের ধনীদের পোশাক আশাক। আমি গেলাম তাদের কাছে, মাথা নিচু করে বললাম, নমস্কার ভাইয়া। হ্যালো। তা বাবু, তুমি কি আজকে নতুন? হ্যাঁ ভাইয়া, আমি আজকে নতুন। আমি কে জানিস? না ভাইয়া। আমি রাজ, এই কলেজের সভাপতির ছেলে। ও। শোন, তুই তো এই কলেজের নিয়ম জানিস না, তাই না? হ্যাঁ ভাইয়া। এই কলেজে সব আমার কথায় চলে, আমি যেটা বলি সেটাই হয়। জি ভাইয়া। এই, একে কাগজটা দে। আমাকে একটা কাগজ দিয়ে বলল, এই কাগজটা ওই যে লাল ড্রেস পরে আছে ওই মেয়েটাকে দিয়ে আয়, যদি কিছু বলে। তাহলে আমাদের দিকে দেখিয়ে দিবি। আমি চলে গেলাম মেয়েটার কাছে। এই যে আপু, নমস্কার। নমস্কার, কে তুমি? আসলে আমি আজকে নতুন এসেছি। তো আমার কাছে কি? যাও ক্লাসে যাও। কাগজটা বার করে, আসলে এটা আপনার জন্য। মেয়েটা কাগজটা হাতে নিল, নিয়ে রাগে নাক মুখ লাল হয়ে এলো। দেখতে কিন্তু একদম পরীর থেকে কম না এই মেয়ে। যেই দেখবে সেই ক্রাশ খেয়ে যাবে। আর আমিও তো মানুষ, আমিও হালকাভাবেই খেয়েছি। এটা তুমি লিখেছো? না, ওই যে ওরা দিল। কারা? এই যা, উড়া গেল কই? এখন আমার যে কি হবে ভগবানই জানে। মেয়েটা ঠাস করে দুটো চড় মারলো। আমি চরের টাল সামলাতে না পেরে নিচে মাটিতে পড়ে গেলাম। কখনো কোথাও মার খাইনি তো, তাই। শয়তান কোথাকার, তোর এত বড় সাহস, তুই আমাকে এইসব বাজে কথা লিখেছিস? বিশ্বাস করেন, আমি এগুলো লিখিনি। রাজ ও ওদের দল এলো হঠাৎ। এই যে এই ছেলেটা আপনাকে দিতে বলেছিল এই কাগজটা। কিরে বান্ধবী, কি হয়েছে? আর কিসের কাগজের কথা বলছে এই ছেলেটা? দেখ, কত বাজে কথা লিখে আমাকে দিয়েছে, আর তোর নাম দিচ্ছে। কি এত বড় সাহস ওর? ওই
সবাই কি দেখছিস, মার ওকে। তারপরে ওরা এমন মেরেছিল, ব্যথায় উঠতে পারছিলাম না আমি। তখন একটা ছেলে এসে আমাকে উঠাতে লাগলো। ছেলেটাকে দেখতে একটু স্মার্ট আর দেখতে মনে হচ্ছিল ধনী লোকের ছেলে। ছেলেটা বলল, তোমার নাম কি? আমি সঞ্জয়, আপনি? আমার নাম উৎসব চৌধুরী। ও ও চলো, তোমাকে হসপিটালে নিয়ে যাই। না, আমি ঠিক আছি। চুপ করো তো। আর তুমি কি নতুন নাকি আজকে? হ্যাঁ ভাইয়া, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ও, তাহলে আমরা এখন থেকে ফ্রেন্ডস। না, আপনারা ধনী মানুষ, আপনাদের সাথে আমাদের যায় না। দাঁড়া, তো ধনী গরিব বের করছি, গাড়িতে ওঠ আগে। আমাকে জোর করে গাড়িতে ওঠালো এবং আমার চিকিৎসা করালো। তারপরে আমাকে কলেজের রুমে নিয়ে আসলো। সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাদের মনে একটাই প্রশ্ন, আমি কেন ওদের ক্লাসে রয়েছি। তারপরে উৎস বলল, তোমরা সবাই শোনো, ওর নাম সঞ্জয়। ও এখন থেকে আমাদের সাথেই পড়বে। সবাই ফিক করে হেসে দিল। দেখে উৎস বলল, তোদের ইচ্ছা না থাকলে কথা বলার দরকার নেই, তবে আমিও তোদের সাথে কথা বলবো না। এই সঞ্জয়, চল তো। তারপরে আমরা পিছনের দিকে একটা বেঞ্চে বসলাম। দেখলাম সেখানে সেই সিটে কেউ বসলো না। এবার বল, রাজ তোকে কেন মারলো? জানি না। তুই কি আমাকে ফ্রেন্ড ভাবিস না নাকি? সেটা না। তাহলে বল। সব বলার পরে উৎস আবার বলল, বুঝলাম, সব ওই রাজেরই কাজ। হুম। ওই মেয়েটা খুব বদমেজাজি। ওর নাম? অমনি স্যার চলে আসলো। সাথে সাথেই ওই মেয়েটাও আর ওই ছেলেটাও মানে রাজও এলো এবং সবার সামনে বসলো। কেমন আছো তোমরা? হ্যাঁ স্যার, ভালো আছি আমরা। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তাহলে আজকে কোনো ক্লাস হবে না, আমরা সবাই পরিচয় পর্বটা সেরে নিই, কেমন? একে একে সবাই সবার নাম বলল, কোন স্কুল থেকে এসেছে, সে পরীক্ষায় কত পেয়েছে সেইগুলো বলল। তারপরে আমার পালা। আমাকে স্যার বলল, তুমি কোন স্কুল থেকে লেখাপড়া করেছো? ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। কি? সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তোমার রেজাল্ট কত ছিল? আমার রেজাল্ট শুনে স্যার সহ সবাই অবাক। তোমার রোল কত ছিল? গোল্ডেন A+ স্যার। বাহ, ভালো করে লেখাপড়া করবা, কোনো কিছু দরকার হলে আমাকে বলবা, লজ্জা পাবে না। আচ্ছা স্যার, সবাই আমার জন্য দোয়া করবেন। সবার মুখ দেখেই মনে হচ্ছিল সবাই ভাবছে এই গিয়েও মার্কা ছেলেটা কি করে গোল্ড A+ পেয়েছে। এরপরে গেলেন ওই মেয়েটার কাছে। আরে, যে মেয়েটা আমাকে চর মেরেছিল। আমি তো তোমাকে চিনি মামুনি, কিন্তু ওরা তো চিনে না। তা ওদের তোমার পরিচয়টা দাও। আমার নাম দীপিকা চৌধুরী। দীপিকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আকাশ চৌধুরীর একমাত্র মেয়ে আমি। মনে মনে ভাবছি মেয়েটা যেমন তার সব কিছুই তেমন। কি রে, তুই এত কি ভাবছিস? না, কিছু না। হুম। তারপরে স্যার চলে গেল। সবাই বাইরে চলে গেল, আমি আর উৎস বাদে। চল বাইরে যাই। না রে, যাব না। কেন? এমনি বাইরে গেলেই ওদের অপমান শুনতে হবে। কে অপমান করবে তোকে? চল আমার সাথে। আমাকে জোর করে নিয়ে গেল। একটু পরে একটা মেয়ে এলো আমাদের মাঝে। হাই, তোমরা কি করছো এখানে? দেখতেই তো পারছো, বসে আছি। আমি দিশা ব্যানার্জি, তোমাদের সাথেই পড়ি। ও, তবে তোমাদের আমি চিনি। ওসব চিনলেই হবে। তা এই যে চকলেট বয়। আমাকে বলছেন? তোমাকেই বলছি। হ্যাঁ বলুন। তোমার বাড়ি কোথায়? গ্রামে। আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে? না। উৎসের মোবাইলে তখন একটা কল এলো। হ্যালো বাবু, কোথায় তুমি? ওপাশ থেকে। মাঠে আসো। কেন নিয়ে যাবে না? আপনারা ধনী মানুষ, তাই নিয়ে যাব না। আমি কখন বললাম আমি ধনী আর তুমি গরিব? এই, তোরা কথা বল, আমি আমার জিএফ এর সঙ্গে দেখা করে আসি। আচ্ছা, যা। তা আমরা কি ফ্রেন্ডস হতে পারি? না। কেন? ওই যে আপনারা ধনী মানুষ, তাই। ধুর বাবা, এত বেশি বোঝো কেন তুমি? ঠিকই বলেছি। এটাই হলো এই দেশের আইন। এটা হলো আমার জিএফ টিনা। টিনা, এটা আমার বন্ধু সঞ্জয়। ও আচ্ছা। চলো এবার বসি। তখন চারজনে বসে আড্ডা দিতে লাগলাম। একে একে সব ক্লাস শেষ হয়ে গেল। তারপরে আমি আমার সাইকেলটা নিয়ে বাড়িতে আসলাম। আমার এই অবস্থা দেখে তো মা খুব টেনশনে পড়ে গেল। আমার মাথায় ব্যান্ডেজ, তাও আবার প্রথম দিনই কলেজে গিয়েই। কিরে বাবা, তোর কপালে ব্যান্ডেজ কেন? আসলে মা, আমি যখন সাইকেল নিয়ে যাচ্ছিলাম তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি? কিছু হয়নি তো তোর বাবা? না,
কপালে একটু কেটে গেছিল, তাই ব্যান্ডেজ করেছি মা। আচ্ছা, তুই এখন ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। আচ্ছা মা, আমি ফ্রেশ হতে গেলাম। কিছুক্ষণ পরে বাবা বাড়ি চলে এলো চাষের যাবতীয় সব জিনিসপত্র নিয়ে। বাবাও স্নান করে এলো, একসাথে বসে খেলাম, তারপরে দিলাম একটা আচ্ছা মতো ঘুম। তারপরের দিন আমি গেলাম কলেজে, কিন্তু আমি আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি, তাই একটা গাছের নিচে বসে আছি। তখন একটা প্রাইভেট কার ঢুকলো, দেখলাম ওইটা দীপিকা। যাই হোক, আমি যেখানে ছিলাম ওইখানেই বসে থাকলাম, কারণ আমি আর কি করব। কিন্তু ওর ওপরে হালকাভাবে ক্রাশটাও খেয়েছি আর কি, তাই তাকাচ্ছিলাম একটু একটু করে। কিন্তু তার পাশে রাজকে দেখলাম কি যেন বলছে আর আমার দিকে দেখিয়ে দিচ্ছে, তাই আমি মাথা নিচু করে বসে থাকলাম। কিন্তু আমার ডাক পড়লো তখন। এই ছেলে, এইদিকে আসো। হ্যাঁ বলেন। দীপিকার কাছে যেতেই ঠাস করে একটা চর মারলো। ওই দিন চিঠি দিলি আর আজকে খারাপ নজর দিচ্ছিস আমার দিকে। তুই জানিস এই কলেজটা আমার বাবার জন্য চলে? শুনুন, আমি কোনো খারাপ নজর দেইনি। আবারও ঠাস করে একটা চর মেরে দিল। তুই আমার মুখের ওপর কথা বলিস? এত সাহস তোর? বাবা মায়ের দেওয়া কোনো শিক্ষা নেই নাকি তোর ভেতরে? আমি এখন যাই। যা, তবে আমাকে যখন দেখবি ম্যাডাম বলবি। আচ্ছা ম্যাডাম। আমি ওদের থেকে দূরে চলে এলাম। কিছুক্ষণ পরে দিশা আসলো, এসেই আমার পাশে বসলো। তা কেমন আছো? ভালো, আপনি? ভালো আছি। তা তোমার গাল এত লাল হয়েছে কেন? কই না তো। কে বললো? আমি বলছি। আমি দেখতে পাচ্ছি আর তুমি বলছো কিছু হয়নি। আরে বাদ দেন তো ওসব। অমনি দেখলাম উৎস আর টিনা বাইকে করে আসছিল। বাইকটা পার করে আমাদের দিকে এলো। কিরে, আজকে এত তাড়াতাড়ি আসলি কেন? আর বলিস না, আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি। তা এই মেয়েটাকে? জানি না, আমি আমাদের সাথে পড়ে। আমাদের সাথেই যখন পড়ে তাহলে তো আমাদের ফ্রেন্ড। এই কথাটাই তো ওকে বোঝানোর চেষ্টা করছি আমি। কি সঞ্জয়, কি সমস্যা ওকে ফ্রেন্ড বানাতে? আরে তোমরা সবাই ধনী মানুষ, আমার সাথে কি যায় তোমাদের বলো? ফ্রেন্ডশিপে ধনী গরিব মেনে হয় না, বুঝলে? আমি পারবো না। ওকে উৎস আমাদের তাহলে ব্রেকআপ। কি? তোমার বন্ধুকে বলো ওর সাথে বন্ধুত্ব করতে। আচ্ছা করলাম, তোমরা ব্রেকআপ করো না তাই বলে। হুম? তারপরে ক্লাসে গেলাম। এভাবেই দিন যেতে লাগলো। কিছুদিন পর। এই, তুই প্রেম করিস? কি বলিস? আমি প্রেম করলে তুই জানবি না? তা অবশ্য ঠিক। হুম। তোর তো মোবাইল নেই তাই না? কেন? না, এমনি। ও চল শপিং এ যাব। যা, আমাকে বলছিস কেন? তুই আমাকে একা ছাড়বি? এত সুন্দর একটা মেয়েকে একা পেয়ে রাস্তার ছেলেগুলো যদি খারাপ কিছু বলে তখন তোর ভালো লাগবে তো? আমি তো এত কিছু ভেবে দেখিনি। থাক তুই, তোর যেতে লাগবে না। আচ্ছা চল। তারপরে একটা রিক্সা নিলাম। এই প্রথম কোনো মেয়ের সাথে রিক্সায় উঠলাম। দিশা শুধু আমার দিকে চেপে বসছে আর আমি সরে যাচ্ছি। আরে পড়ে যাবি তো। না ঠিক আছে, দিশা দেখতে খারাপ না, যেই দেখবে সেই ক্রাশ খাবে। একটু পরে একটা মার্কেট এলো, তারপরে ও একটা মোবাইলের শোরুমে গেল। দেখ কোন ফোনটা ভালো লাগছে। তোর যেমন বাজেট তেমন ফোন দেখ। আরে টাকা আছে, তুই ফোন দেখ। আচ্ছা OnePlus-এর একটা ফোন নে। আচ্ছা। তারপরে একটা ফোন নিলাম আর কলেজের দিকে হাঁটা দিলাম। হেঁটে আসলাম, কারণ আমার হাঁটতে বেশ ভালোই লাগে। কলেজে এসে দেখলাম উৎস আর ওর জিএফ বসে আছে মাঠের মধ্যে। কিরে, কি করছিস সেখানে? এই তো বসে আছি। আচ্ছা চল, এবার ক্লাসে চল। দাঁড়া, এই নে। ফোনটা আমার হাতে দেয়। আমাকে কেন দিচ্ছিস? যার জন্য কিনেছিস তাকে দে। আরে তোর জন্যই কিনেছি। আমি নিতে পারবো না। তুই নিবি নাকি ফেলে দেব? এই না, আমার ফোন লাগবে না তো, আমি এমনি ঠিক আছি। চুপ। আচ্ছা বলে মাথাটা নিচু করে নিলাম। ফোনটা নে। আমি তো ফোন চালাতে পারি না। ফোনটা নে। একটু বোঝার চেষ্টা কর। ফোনটা নে। আরে নে। আচ্ছা, তারপরে ফোনটা নিলাম। এভাবেই দিনটা গেল। আমি বাড়ি যাওয়ার সময় দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি কাছে গেলাম আর গিয়ে দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে জেকে গ্রুপের অ্যাডমিন। আর জেকে গ্রুপের অ্যাডমিনই হলো দীপিকার বাবা। দীপিকার বাবার নাম হলো আকাশ চৌধুরী। আমার এখন কি করা উচিত? আমি যদি ওনার মেয়ের মানে দীপিকার সামনে যাই তাহলে আমাকে তো জুতো পিটা করবে। এখন শীতের দিনে তাই হালকা সোয়েটার ছিল, সেটা হুডির মতো করে নিলাম। তারপরে আমি ওনাকে তুলে হাসপাতালে গেলাম। এই ছেলে, তুমি কে? আমি আমি সঞ্জয় রায়। ওনার কেমন করে অ্যাক্সিডেন্ট হয়?
আমি তো এত কিছু জানি না। আমি কলেজ থেকে বাড়ি যাচ্ছিলাম, তখন দেখি ওনার এই অবস্থা, তাই হাসপাতালে নিয়ে আসলাম। এখন যদি পুলিশ কেস হয়? আরে, একটা মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে, আর আপনি পুলিশ নিয়ে পড়ে আছেন। আপনি তো চেনেন এই মানুষটাকে, চাইলে আপনাদের এই পুরো হাসপাতালটা কিনে নিতে পারে, আর আপনি এখন পুলিশ কেসের কথা ভাবছেন। আমি সেটা বলিনি। আপনি দেখুন ওনার কি হয়েছে। আচ্ছা, ডাক্তার ওনাকে নিয়ে আইসিইউতে গেল। আমি জানি না কোথায় কি করতে হয়, গ্রামের ছেলে তো। একটু পরেই ডাক্তার বের হলো। ওনার অনেক ব্লাড বের হয়ে গেছে, এখন ওনার রক্ত লাগবে। আপনি ওনার ফ্যামিলিকে কল করেন। হ্যাঁ, তবে ওনার রক্তের গ্রুপ হলো এ পজিটিভ। আমারও, আমি রক্ত দেবো ওনাকে, কিন্তু ওনাকে তো দেখার মানুষ লাগবে। তাহলে আসো আমার সাথে। অবশ্যই। আমি গেলাম, তারপরে রক্ত দিলাম। 1 ঘন্টা পর বের হয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারবাবু, একটা কথা বলি, রাখবেন? হ্যাঁ, বলো। আপনি কখনো আমার নাম বলবেন না, কেউ জানতে চাইলেও না। কিন্তু কেন? আমি চাই না কেউ আমাকে চিনুক, এটা বলেই চলে আসলাম। ওইদিকে দীপিকা আসছে, দীপিকার মায়ের সাথে। ডক্টর, আমার বাবাকে কে নিয়ে আসলো? একটা ছেলে। নাম কি ওর, আর বাড়ি কোথায়? আমি তো এত কিছু জানি না, কিন্তু ওই ছেলেটা লক্ষ্মীপুর সরকারি কলেজে পড়ে। ছেলেটা দেখতে কেমন ছিল? সেটা তো বলতে পারবো না, কারণ তার মুখ দেখিনি। ওই ছেলেটা হুডি পরেছিল। ও, তা এখন ও কোথায়? একটু আগেই তোমার বাবাকে রক্ত দিয়ে বের হয়ে গেল। কি, বাবাকে রক্তও দিল? হ্যাঁ, ছেলেটা অনেক ভালো। আমার বাবা এখন কেমন আছে? ভগবানের কৃপায় ভালো। এদিকে আমি সাইকেল চালিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, কিন্তু চালাতে পারছিলাম না, তাই একটা অটোর ওপরে সাইকেলটাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাসায় আসতেই মা বলল, কি রে বাবা, আজকে এত লেট হলো কেন? মা, আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই মানুষটাকে সাহায্য করেছিলাম আর রক্তও দিলাম। এই না হলে আমার ছেলে। সাব্বাস বাবা, চল এখন খেতে বসবি। আচ্ছা চলো। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে এলাম। ফ্রেশ হয়ে এসে আমি খেয়ে ঘুমালাম। এভাবেই দিন শেষ। রাতের বেলায় আমি মাকে বললাম, মা, একটা বান্ধবী আমাকে একটা মোবাইল গিফট করেছে। কেন বাবা? ও নাকি আমার বেস্ট ফ্রেন্ড, তাই। তো কি দিল আর তুই নিয়ে নিলি? না, আমি তো নিতে চাইনি, জোর করে দিল আমাকে। বাবা, তুই ওইখানে পড়তে যাস, অন্য কিছু করতে না, বুঝলি? আচ্ছা মা। খেয়ে নিয়ে ঘুমাতে গেলাম। সকালবেলায় খুব তাড়াতাড়ি করে উঠি, উঠে নামাজ পড়ে আবার ঘুমাই। নামাজ পড়ে এসে দিলাম একটা ঘুম। ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভাঙলো। ঘুমের ঘরে বললাম, কে? ওই গাধা, আমাকে চিনিস না? দিশা, তুই এত সকালে কল করলি কেন? এখনো সকাল আছে নাকি? ঘুম থেকে উঠে কলেজে আয় তাড়াতাড়ি। আচ্ছা। আমিও উঠে স্নান করে খাওয়া সেরে চলে আসলাম কলেজে। দেখি একাই এসেছি আজকে। একটু পরে দীপিকা এলো। ওই ছেলে, শোন। হ্যাঁ বলুন। তোর বাড়ি কোথায়, আর তুই এমন গেয়েও সাজে কলেজে আসিস কেন? আসলে ম্যাডাম, আমরা তো গরিব মানুষ, আমাদের আর ভালো কিছু নেই। আমার যা আছে তাই নিয়েই আসি। তুই কি জানিস এখানে সবাই তোর মজা নেবে? জানি, কিন্তু কি করব বলেন। এক কাজ কর। এখনই কাজ করা ঠিক হবে না, একটু পরে রাজরা এলো। কিরে চাষা, তুই আবার আজকে দীপিকার সাথে কিছু করিসনি তো? না। এই রাজ, তুই এত হাইপার হচ্ছিস কেন রে? তা হব না, তোমাকে কেউ কিছু বললে তো হাইপার হবই। এই, তুই যা। আমি চলে এসেছি, তখন পিছন থেকে কে যেন ডাক দিল। এই সঞ্জয়, দাঁড়াও। পিছনে ঘুরে দেখলাম একটা মেয়ে। বলুন। হাই, আমি মিতা, তোমার ক্লাসমেট আর দীপিকার বেস্টি। তো আমার কি করার আছে? কিছু না, কিন্তু আমি একটা জিনিস জানি। কি জিনিস? শুনতে হলে আগে আমার সাথে ফ্রেন্ডশিপ করো। আমার শোনার দরকার নেই, আমি গেলাম, ভালো থাকবেন। আরে শোনো তাহলে। মিতা যেটা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ মিতা বলল। আমি সব জানি। কিসের সব জানেন আপনি? ওই যে কালকে তুমি দীপিকার বাবাকে হাসপাতালে নিয়ে গেলে আর রক্ত দিলে, সেই সব। আপনি ভুল দেখেছেন। তাই নাকি? তাহলে ভিডিওটা বের করি। বের করেন, সমস্যা নেই। মনে মনে ভাবছি, এ কি সত্যি সত্যি আমাকে দেখেছে নাকি? নাও দেখো। ও মা, এ তো দেখি সত্যি সব ভিডিও করে রেখেছে। কি হলো এবার? ওইটা তো আমি না। আচ্ছা,
তাহলে এই যে হুডি পরে এটাকে আমি কি করে জানবো? তুমি আমাকে তোমার বন্ধু বানাও, তাহলে ডিলিট করে দিব এটা। কি বলেন আপনি? আপনার সাথে কি আমার যায় বলুন? আর আপনার বান্ধবী আমার সাথে আপনাকে দেখলে খুব খারাপ ভাববে। সেটা আমি দেখবো। এখন বলো আমরা ফ্রেন্ডস। ওকে। তোমার ফোন নাম্বারটা দাও। ফোন নেই। কি? আমরা খুবই গরিব, তাই আমি ফোন ব্যবহার করতে পারি না। এই যুগে কলেজে উঠে কেউ মোবাইল ব্যবহার করে না, এই প্রথম দেখলাম। আচ্ছা, আমি এখন আসি। আচ্ছা যাও। মাঠের মাঝে বসে আছি, এমন সময় দিশা আসলো। কি রে, কখন আসলি? অনেক আগে এসেছি, কিন্তু তোরা তো লেট হলো কেন? আর বলিস না, গাড়ির সমস্যা ছিল একটু, তাই একটু লেট হয়ে গেল। ও উৎস আর ওর জিএফ আসেনি? না, দেখলাম না তো। ফোন করতো। আমার কাছে তো নাম্বার নেই, কালকে সবে ফোনটা দিল, এখনই নাম্বার কোথায় পাবো? তা অবশ্য ঠিক। তুই কল কর। করছি। কাকে কল করা হচ্ছে? আরে তোকেই কল করতে যাচ্ছিলাম। কেন? কেন মানে? তুই এত লেটে কলেজে আসিস কেন বুঝি না। আরে আমি একটু ঘুরতে গিয়েছিলাম রে। তুই শুধু ঘুরেই বেড়া। তাছাড়া আর কি করবে ও? তাই তো। চল ক্লাসে যাই। তারপরে ক্লাসে গেলাম, একে একে সব ক্লাস শেষ হলো। তারপরে মিতা এসে বলল, চলো ক্যান্টিনে যাই। আরে মিতা, তুই আবার আমাদের টিমে কি করছিস? ও আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে আজ সকালে। তাহলে আয়। আর তুমি বলা বাদ দে, শুধু তুই করে বলবি। আচ্ছা। আমরা যখন যাচ্ছিলাম তখন পিছন থেকে কে যেন ডাক দিল। মিতা, ওই মিতা। আমরা তাকিয়ে দেখি দীপিকা। কি রে, কোথায় যাচ্ছিস? ওদের সাথে খেতে যাচ্ছি। আমি তাহলে কার সাথে যাব? আমাদের সাথেই আয়। না থাক। আচ্ছা। আচ্ছা চল। আমি, উৎস, দিশা, মিতা আর দীপিকা আসলাম খেতে। 5 জনে বসে খাচ্ছিলাম। তখন দেখি রাজ আমার দিকে লাল চোখে তাকিয়ে আছে। মনে মনে বলছি, শালা তোকে এখনই আসতে হলো, একটু পরে আসলে কি হতো শুনি। আমার খাওয়া শেষ। আমাদের খাওয়া শেষ করে হাঁটছিলাম, অমনি কে যেন ল্যাং মারলো, আর আমি গিয়ে পড়লাম দীপিকার ওপরে। মেয়ে যদি দেখতে সুন্দরী হয় আর যদি হয় বড়লোকের আদরের মেয়ে, তাহলে বুঝে নেবেন চর ছাড়া কপালে আর কিছুই জুটবে না। দীপিকার হাতে চর খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। আরে ও তো ইচ্ছে করে তোর উপর পড়েনি। তুই চুপ কর, তোদের সাথে আসাটাই আমার ভুল হয়েছে। আরে ঠিকই তো, ও তো ইচ্ছে করে পড়েনি তোর উপর। তুই চুপ কর দিশা। আমি দেখলাম রাজ হাসছে, তখন বুঝলাম ব্যাপারটা। একটু পরে রাজরা এলো। কি রে দীপিকা, কি হয়েছে? এই ছোট লোকের বাচ্চা আমার উপর পড়ে আমার পুরো জামাটাই নষ্ট করে দিল। রাজ ঠাস করে থাপ্পড় দিল। আর একবারও যদি সঞ্জয়ের লাগে তাহলে দীপিকা, তোর সাথে আমার এখানেই সব শেষ। তুই একটা গেও ছেলের জন্য আমাকে ছাড়বি? এই, ওকে আর কেউ মারবি না। সবাই চলে গেল, তখন মিতা আসলো। সরি রে, ও একটু রাগী, কিন্তু মনটা খুবই ভালো। দেখলাম তো কেমন ভালো। আচ্ছা সরি, ওর হয়ে আমি সরি বলছি। ঠিক আছে বলেই চলে এলাম। এভাবেই যেতে লাগলো দিন। আমি, দিশা, উৎস, মিতা 4 জনে বেস্ট ফ্রেন্ড এখন। একদিন সবাই বসে আছি, তখন উৎস বলল, মিতা, তোর বিয়ে পাচ্ছে? তুই এত স্বার্থপর হলি কি করে রে? কেন? এতদিন বলিসনি কেন? ও দেশের বাইরে থাকে, তাই বলা হয়ে ওঠেনি। কি করে তোর বিয়ে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকায় থাকে। আচ্ছা, দেশে আসলে বলিস আমাদেরকে। বলবো। এবার দিশা তুই বল, তোর বিয়ে পাচ্ছে? তোর কপালে বিএফের আশা বাদ দে। আরে বুদ্ধু, আমার বিএফ আছে, কিন্তু একটু ভুল বোঝাবুঝির জন্য এখন কথা হয় না। নাম কি তোর বিএফের? ঈশান। ওলে বাবালে, বাচ্চা মেয়ে, তাতে আবার বিএফও আছে রে। চুপ কর তোরা। সঞ্জয়, এবার তুই বল, তোর জিএফ আছে? তোরা কি পাগল নাকি রে? কেন? আমার আবার জিএফ থাকবে কি করে? আমার এই জীবনে 2টো মেয়ে বন্ধু আছে, দিশা আর মিতা। জিএফ পাবো কোথায়? এতদিনে কাউকে ভালো লাগেনি? লেগেছে একজনকে। কি বলিস? আমি তার জন্য অনেক কবিতাও লিখেছি। কত ভালোবাসা দেখ না শুধু। তোদের বুঝি ভালোবাসা কম তোদের বাবুদের জন্য? আগে কবিতাতে পড়ি। না না, দাঁড়া। সঞ্জয়, তুই পড়ে শোনা আমাদের। আচ্ছা ম্যাডাম, আমি কবিতা শোনাচ্ছি। কি রে, তুই তো কবি হয়ে যাবি কিছুদিনের ভিতরে। তাকে ঘিরে লেখা কবিতা এটা। এবার বল, মেয়েটা কে? মেয়েটা হলো দীপিকা চৌধুরী। তোর কি মাথা ঠিক আছে? ওকে যেদিন প্রথম দেখি তখনই ওর প্রেমে পড়ে যাই। আচ্ছা, আমি দেখি
কিছু করতে পারি কিনা। তোকে কিছু করতে হবে না। চুপ কর তো তুই, কালকে তোর সাথে দীপিকার মিট করিয়ে দিব। আচ্ছা, তারপরের দিন। কি রে মিতা, কি হয়েছে বলবি তো? তোর জন্য একটা ছেলে অনেকগুলো কবিতা লিখেছে, তোকে নাকি ভালোবাসে। সত্যি? একটু পর আসবে, দেখিস। আমি রেডি হয়ে চলে এলাম ওদের কাছে। আমাকে দেখে দীপিকার রাগ উঠে গেল। এইটা আবার কি করতে আসছে? তুই কবিতা নিয়ে এসেছিস? আচ্ছা বল। আমি কবিতা বললাম, কিন্তু দীপিকা রেগে ঠাস করে একটা চড় মারলো। ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহসে আমাকে ভালোবাসতে এসেছিস? দীপিকা, এটা পাবলিক প্লেস। তুই চুপ কর তো। তোর কি আছে বলবি? আছে একটা ভাঙা সাইকেল, ওইটাতে করে আমাকে নিয়ে ঘুরবি? তোর লজ্জা করে না বামুন হয়ে চাঁদে হাত দিতে? আমি আপনাকে ভালোবাসি, প্রেম করতে চাই না। আমি জানি আপনার সাথে আমার যায় না। তুই কত টাকা নিয়ে আমার সাথে দেখা করতে এসেছিস বলতো? 500 টাকার মতো হবে। দেখ মিতা দেখ, 500 টাকা নিয়ে এসেছে আমার সাথে দেখা করতে। আর এই ব্লেজারটা কার? উৎসের। বাহ, এখন তুই নিচে বল, যার নিজের সামর্থ্য নেই কিছু করার, সে কিভাবে আমাকে খুশি রাখবে? আমি উঠে যাচ্ছিলাম, তখন দীপিকা বলল, না দাঁড়া, তোর জন্য শাস্তি আছে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দীপিকা। তুই চুপ কর তো, ডায়েরিটা দে। আমার থেকে ডায়েরি নিয়ে পাতাগুলো ছিঁড়ে বলল, খা এগুলো। কি আর করব, খেতে লাগলাম। একটু পরে দেখি আমার দিকে সবাই তাকিয়ে আছে, তাই আমি চলে এলাম। কাউকে কিছু না বলে কিছু দূরে ঘুরে আসলাম ঠাকুরগাঁও। সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছি, তখনই শুনতে পাই একটা মেয়ে চিৎকার করে করে বলছে, বাঁচাও বাঁচাও। আমিও গেলাম, দেখি মেয়েটাকে। দীপিকা নয় তো আবার। ঠিক তখনই মেয়েটাকে দেখে আমি তো পুরোই শক, কারণ মেয়েটা হলো দীপিকা। আর এখন শীতের সময়, আমি হুডি পরে আছি, তাই কোনো চিন্তা নেই। কিন্তু একা এতগুলো ছেলের সাথে আমি কি পারবো? আশেপাশে একটা লাঠি খুঁজে বার করলাম, লাঠিটা পিছনে নিয়ে ওদের সামনে গেলাম। মারামারি করার অভ্যাস আমার কাছে আছে, কারণ আমি প্রায়ই মারামারি করতাম। ওরা ছিল 3 জনে। নমস্কার দাদারা। কে রে তুই? আমি কে তা একটু পরেই টের পাবে। কি চাই তোর? তেমন কিছু না, তোমরা যেটা করতে যাচ্ছ ওটা করো না, ব্যাস এটাই বলতে এসেছিলাম। কেন? যদি করি তাহলে? আমি আর কথা বলার সুযোগ দিলাম না, লাঠি দিয়ে মারতে লাগলাম। হঠাৎ করেই মারতে শুরু করেছি, তাই ওরা আমার সাথে আর পেরে উঠলো না। ওরা সবাই মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, তাও আমি ওদেরকে মেরেই যাচ্ছি। হঠাৎ করেই কে যেন একটা ছুরি দিয়ে আমার হাতে আঘাত করলো, আর রক্ত বের হতে লাগলো। আমি আরও মারতে থাকলাম, আর ওরা ভয়ে পালিয়ে গেল। তখন পিছন থেকে কে যেন হাতটা ধরলো। আমি ওর দিকেই লাঠিটা তাক করলাম, কিন্তু পিছনে ফিরে দেখি দীপিকা। আমাকে মারবা নাকি? আরে না, আমাকে দেখলে এতক্ষণে আমার খবর খারাপ করে দিত। ঠান্ডার দিন, তাই আমাকে চিনতে পারেনি। দেখি হাতটা। আরে ঠিক আছে। কোনো ঠিক নেই, দাও হাতটা। আমার হাতটা ওর হাতে নিয়ে ওর ওড়নাটা ছিঁড়ে আমার হাতে বেঁধে দিল। আমার যে কত ভালো লাগছিল একমাত্র আমিই জানি। ভালোবাসার হাতে হাত রাখলে অনেক ভালো লাগে, এটা শুধু তারাই বুঝবে যারা তাদের ভালোবাসার মানুষটার হাত ধরেছে। আপনি এত রাতে এখানে কি করতে এসেছেন? আমি আর আমার একটা বান্ধবী এখানে এসেছিলাম, আর ও একটু বাইরে গেছিল, তাই আমি গাড়িতেই বসেছিলাম। কিন্তু হঠাৎ করেই এরা চলে এলো আর আমাকে নিয়ে। কান্না থামান। আর আপনি কি এখন বাড়ি যেতে পারবেন? না, তুমি আমাকে নিয়ে চলো। আপনার গাড়িটার কি হবে? দাঁড়াও, মিতাকে বলি গাড়িটা নিয়ে আসতে। দীপিকা মিতাকে ফোন করে বলল গাড়িটাকে বাসায় নিয়ে আসতে, আর ও এখন ঠিক আছে। কালকে মিতার থেকে জানবো এত রাতে কই গেছিল। আমার তো গাড়ি নেই, আর এই ভাঙা একটা সাইকেল আছে। হোক, আমি এটাতেই যাব, আর আমার বাড়ি এই সামনেই। তাহলে বসেন পিছনে। না, আমি সামনে বসবো। পিছনে বসুন তো। চুপ থাকো, আমি সামনেই বসবো। দীপিকা সামনে এসে বসে পড়ল। তোমার নাম কি? আমার নাম বিজয়। ও, তুমি থাকো কোথায়? যেখানে খারাপ কাজ হবে সেখানেই। মানে? আপনাকে বুঝতে হবে না। তোমার ফোন নাম্বারটা দাও তো। আমি ফোন ব্যবহার করি না। আমি কিনে দিচ্ছি, চলো। আমি কারোর উপকারের জন্য কোনো কিচ্ছু নেই না। আর আপনার বাড়ির কাছে আমরা চলে এসেছি। ওই যে বাড়িটা, ওইটা আমার। এবার যান। অমনি ফোনটা বেজে উঠল। হ্যালো। কোথায় বাবা? মা, একটা মেয়ে বিপদে পড়েছিল,
তাকে বাঁচিয়ে তাকে বাড়িতে পৌঁছে দিলাম। তুই এক কাজ কর, তুই তোর দিদির বাড়িতে চলে যা। আর এত রাতে ও তো বাড়ি আসতে পারবি না। আচ্ছা, ফোনটা কেটে দিলাম। তোমার না ফোন নেই? সেটা আমার ব্যাপার, আর নিজের খেয়াল রাখবেন। ওই শোনো, সরি বলেই দিদির বাড়ির দিকে রওনা দিলাম। আমি কয়েকদিন দিদির বাড়িতেই ছিলাম। কিছুক্ষণ পর ওদের বাড়িতে গেলাম। কলিং বেল দিতেই দিদি দরজা খুলে দিল। কি রে, এত রাতে আবার কোথায় গেছিলি? তুই না বাড়ি যাবে বলে বের হলি? দিদি সব বলবো, একটু সময় দাও, আমি ফ্রেশ হয়ে আসি। যা, আমি ফ্রেশ হয়ে এসে খাওয়া সারলাম। এবার বল কি হয়েছে? সব বলে দিলাম, কিন্তু মেয়েটা যে দীপিকা সেটা বলিনি। ভালো কাজ করেছিস একটা। আমি খাওয়া সেরে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আচ্ছা ও যদি কখনো আমাকে চিনতে পারে, তাহলে ও আমাকে খুঁজবে নাকি ঘৃণা করবে? হয়তো ঘৃণাই করবে, কারণ আমি তো ওকে দামি দামি কারে করে ঘুরাতে পারবো না, আর না পারবো ভালো একটা বাড়িতে রাখতে। কিভাবে হ্যাপি করবো ওকে? ও আমাকে ঠিকই বলেছে, আমি বামুন হয়ে চাঁদে হাত দিতে গেছিলাম। আমিও প্রতিষ্ঠিত হব, দেখিয়ে দেব আমরা গরিবরাও পারি। ওইদিকে দীপিকা যখন বাড়িতে ঢুকবে, তখন গাড়ির ড্রাইভার বলল, আরে দিদিমণি, বড় সাহেবকে ওই ছেলেটাই তো বাঁচিয়েছিল, আর তুমি ওকে বাড়ি নিয়ে আসলে না? কি? দিদিমণি, আমি তো দেখেই চিনতে পেরেছিলাম। তুমি কি ওকে চেনো? না, কিন্তু ওর নাম বিজয়। তুমি ওকে দেখলে চিনতে পারবা। না, কারণ ও হুডি পরেছিল। তুমি তো ওকে চিনতে পারবা। আমি যেদিন দেখি তখন হুডি ও টুপিওয়ালা এক ধরনের ব্লেজার পরেছিল। আজকে ও আমার ইজ্জত রক্ষা করেছে। কি বলো? কে এই ছেলে যে আমাদের পরিবারের কোনো ক্ষতি হতে দিচ্ছে না? জানি না। বলেই ভিতরে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমার আজকে বিশাল সমস্যা হতে যাচ্ছিল, আর যে ছেলেটা তোমাকে সেই দিন বাঁচিয়েছিল সেই ছেলেটাই আমাকে বাঁচিয়েছে। কি বলো মামনি? বাবা আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা মামনি, তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও এবার। দীপিকা ফ্রেশ হয়ে খাওয়া সেরে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, ছেলেটা পুরো হিরো। কেমন করে মারামারি করছিল, উফ, যদি জড়িয়ে ধরতে পারতাম। ধুর, কি সব ভাবছি। আমি কি ওর প্রেমে পড়ে গেলাম নাকি? কালকে মিতাকে সব বলতে হবে। ভাবতে ভাবতে এই রাতটা কেটে গেল। আমি দিদির বাড়ি থেকে অনেকদিন পরে আবার কলেজে গেলাম। কলেজে সবাই অবাক, কেননা আমি কলেজে এসেছি দেখে। এত অপমানের পরেও কলেজে এসেছি, তাই তারা ওই নিয়ে হাসাহাসি করছে আর বলছে, দেখ দেখ, বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার কত শখ। নিজের তো কিছুই নেই, দীপিকাকে বিয়ে করে সম্পত্তি হাতানোর চেষ্টা, আর এরকম খারাপ খারাপ কথা বলছে। আমি এসব সহ্য না করতে পেরে মাঠের এক কোণে এসে চোখের জল ফেলছিলাম। একটু পরে দেখি কে যেন আমার ঘাড়ে হাত দিল। তাকিয়ে দেখলাম মিতা। আমার কি দোষ বল? আমি না হয় ভালোবেসেছিলাম, আমি কি ওর সম্পত্তির দিকে তাকিয়ে ভালোবেসেছিলাম বল? কেন সবাই আমাকে এইগুলো বলছে? আমি না হয় গরিবই হলাম, আমার কি প্রেম করার কোনো অধিকার নেই? আচ্ছা চুপ কর, তোকে সবার অপমানে জবাব দিতে হবে। পারবি দিতে? হ্যাঁ পারবো, 100 বার পারবো। এই তো, গুড বাই। তুই বস, আমি একটু আসছি, দীপিকা ডাকছে। যা। আমি ভাবতে লাগলাম, কেমন করে আমি বড়লোক হব, কেমন করে আমি ওদের সঠিক জবাব দিতে পারবো। আর দীপিকাকে কখনোই ক্ষমা করব না। ও একদিন ঠিকই বুঝবে ওকে আমি কতটা ভালোবাসতাম। না পাবে আমাকে, না পাবে আমার ভালোবাসা, এইসব ভাবছি আর নিজেকে শক্ত করছি। ওইদিকে জানিস, আমি না একজনের প্রেমে পড়ে গেছি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। ছেলেটা কি করে? ছেলেটাকে আমি দেখিনি, কিন্তু কালকে আমাকে বাঁচিয়েছিল ওই ছেলেটা। ছেলেটা দেখতে কেমন? আমি কিচ্ছু দেখিনি, আমাকে সাইকেলে করে বাড়িতে পৌঁছে দিয়েছিল। ও, শুধু তাই নয়, ওই ছেলেটাই আমার বাবাকে ওই দিন বাঁচিয়েছিল। কি? আরে ড্রাইভার আঙ্কেল ওকে দেখেছিল, কিন্তু উনিও ওর মুখ দেখেনি। ছেলেটা তো মনে হয় গরিব। মনে হয়। সাইকেল তো এই যুগে চলেই না, আর ও সাইকেল চালায়, তাহলে ও খুবই গরিব হবে। আমি কিছু জানি না, আমার ওকেই চাই, না হলে বিয়েই করব না। আচ্ছা তুই দাঁড়া, আমি সঞ্জয়ের কাছে যাই একটু। যা, আমি ক্লাসে গেলাম, আর ওকে বলে দিস আমার বয়ফ্রেন্ড আছে, ওর নাম বিজয়। আচ্ছা বন্ধু, আমাকে বড় কিছু হতে হবে। আমি আর দিশা কি জন্য আছি বল? তোরা একটু হেল্প করবি আমাকে? আচ্ছা শোন, সামনে পরীক্ষা, ভালো করে পড়তে হবে। আসবো। আয়। সঞ্জয়, তোর ডাক নাম কি বলতো? কেন? বল না। ভালো নাম সঞ্জয়, আর ডাক নাম
বিজয়। কালকে রাতে তুই কার জন্য মারামারি করলি আর হাত কাটলি? আরে মারামারি করিনি, আমি রাস্তায় পড়ে গেছিলাম তাই হাত কেটে গেছে। ভিডিও কি দেখবি? না, তুই কথা দে, ওকে কিছু বলবি না। ও তো তোর প্রেমে ফিদা। কে কার প্রেমে ফিদা? তাহলে শোন। সব বলে দিলাম, আমি কি কি করেছি আর দীপিকা যে আমাকে ভালোবাসে সব। তোরা কেউ ওকে কিচ্ছু বলবি না। আচ্ছা, এভাবেই কেটে গেল একটা বছর। দীপিকা আর বিজয়কে খুঁজে পায় না। আমাদের পরীক্ষা শেষ হলো, আজকে থেকে সবাই আলাদা। তাই মিতা দীপিকাকে ডাক দিয়ে বলল, দীপিকা তোর বয়ফ্রেন্ডকে দেখবি? দেখা। মিতা সেই ভিডিওটা চালু করে দিল, আর দীপিকা যা করলো তা দেখে সবাই শক, আমি বাদে। আমি তো বাড়িতে, কি করলো দীপিকা? আর দীপিকা কি আমাকে ভালোবাসবে? আমাকে তুই মারলি কেন? চুপ। তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে পেয়েও কাছে পেলাম না। তুই আমার বেস্টু নাকি শত্রু বলতো? আমি কি করব বল? ও আমাকে দিব্যি দিয়ে বলেছিল, কিন্তু আজকে তোকে বললাম। তো এখন কেন বললি? আমি না বললে তুই কখনো জানতে পারতিস বল? চুপ কর। যদি ওকে না পাই তাহলে দেখিস তোকে কি করি। তুই কি ভাবছিস তোর সাথে আমি এখনো ফ্রেন্ডশিপ রাখবো? তুই কি বলতে চাস? আমি বলতে চাই তুই তোর মতো আর আমি আমার মতো। তুই আমার শেষ ভরসা আর তুই আমাকে ছেড়ে যেতে চাস? তো কি করব বল? যে মেয়েটা কাউকে মানুষ বলে ভাবেই না, তাকে আবার আমার বন্ধু বানাবো কেমন করে ভাবলি? প্লিজ এমন করিস না। আমায় শুধু সঞ্জয়কে খুঁজে দে, আর কিচ্ছু চাই না। আচ্ছা, ওর বাড়ি কোথায় বল? আমি তো জানি না। আর ওকে বললে ও বলতো ওর বাড়ি নাকি গ্রামে। এতগুলো গ্রামের মধ্যে কোন গ্রামটা থেকে ও আসতো কেমন করে জানবো? আমি কি জানি? তোর কর্মের ফল তুই পাচ্ছিস। আচ্ছা আমি যাই রে। যা। দীপিকা বাড়ি এসে খুব জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করে দিল। মামনি কি হয়েছে বলো আমাকে। কিছু না বাবা, তুমি যাও। মা আমার এমন করে না, বল কি হয়েছে? মা, আমি একটুও ভালো না। আমি যাকে এতদিন খুঁজছিলাম তাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি তো তাকে চিনতেই পারিনি। আমি আছি তো, বলো কে সেই ছেলে? তোমাকে যে নতুন জীবন দিয়েছিল, যে আমার ইজ্জত বাঁচিয়েছিল, সেই ছেলের প্রেমে আমি পড়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে ওই ছেলেটা আমাদের কলেজের একটা গরিব ছেলে আমাকে প্রপোজ করে, কিন্তু আমি তাকে অনেক অপমান করে তাড়িয়ে দিই। আমি জানতাম না এই গরিব ছেলেটাই আমার ভালোবাসা। মামনি তুমি ঠান্ডা হয়ে বসো, আমি দেখছি। এদিকে আমি কল করলাম দিশাকে। দিশা, তোদের বিজনেস কে সামলায় রে? বাবা, কেন? না মানে, আমি তোর বাবাকে হেল্প করতে চাই। সেটা তো খুবই ভালো কথা। তাহলে তুই কালকেই চলে আয় আমাদের বাড়িতে, আমরা রাজশাহীতে থাকবো। রাজশাহী কেন? আরে সেখানে আমাদের হেড অফিস। ও আচ্ছা, তাহলে কালকেই যাব। হুম। আমি তারপরে মাকে খবরটা দিলাম। মা বলল বাবাকে বিষয়টা জানাতে। রাতে খেতে বসে, বাবা আমি এখন বিজনেস করব। কি বলিস? আমাদের কি এত টাকা আছে নাকি? আরে আমাদের না, আমার এক বেস্টুর কোনো ভাই নেই, ও একা, তাই ওদের হেল্প করব। সেটা তো ভালোই। আমাকে তাহলে কালকেই যেতে হবে। কোথায়? রাজশাহীতে, ওইখানেই ওদের হেড অফিস। আচ্ছা। আমি খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। সকালে উঠলাম, মনের মধ্যে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, অনেক বড় হতে হবে। তারপরে আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে রাজশাহীতে। তারপরের দিনটাও রেস্ট নিলাম, ঘুমাচ্ছিলাম, হঠাৎ কে যেন জল দিল আমার গায়ে। কে 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 রে? দেখলাম দাঁত বার করে হাসছে দিশা। ওই চুপ কর, তুই একদম হাসবি না দিশা। একটা কথা শুনবি? বলে ফেল। ঈশানের বাড়ি দেখবি? কই দেখা তো। এই যে এটা। ওমা, এটা তো তোর পাশের ফ্ল্যাট। ওর সাথে 2 বছর রিলেশনে ছিলাম। ও, ওই দেখ দেখ, ঈশান বের হয়েছে। ওকে তো দেখতে সেই রে, আর আমি তো খুব বেচারা ছেলে। চুপ কর তো, তোর ওপর তো দীপিকা পুরোই ফিদা। মিতা কালকে বলল। আমি কি হতে বলেছি নাকি? সেটা না, চল আগে বাবার কাছে যাই। আচ্ছা চল। আঙ্কেলের কাছে যাওয়ার পরে, নমস্কার আঙ্কেল। হ্যাঁ, কেমন আছো বাবা? ভালো, আপনি? আমি ভালো আছি। তোমার কথা অনেক শুনেছি, দিশা আমাকে সব বলেছে। ও আচ্ছা। আমার এতগুলো কোম্পানি আমি একসাথে সামলাতে পারি না। তোমাকে কাজ বুঝিয়ে লন্ডনের কোম্পানিটা তোমাকে দিয়ে দিব। আচ্ছা আঙ্কেল, সমস্যা নেই। সেটা তোমার নামে উইল করে দিব। কি যে বলেন না আপনি, আমাকে কেন দেবেন? দিশাকে দেবেন। আমার দেশে যেগুলো আছে ওইগুলো তো দিশাকে দিয়ে সারা জীবন বসে কাটাতে পারবে। বাবা, তুমি এখনো ওর নামে দাওনি কোম্পানিটা? এখন তো হবে না, কালকে করে দেব। না, সেটা আমি নিতে পারবো না। নিজের বাবা হলে তো
নিতে। আমি তো তোমার বাবা নই, সেই জন্য তুমি রাজি হচ্ছ না। কি যে বলেন না আপনি! তুমি আমাকে বাবা বলবা একবার। বাবা বলার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, আজকে থেকে তুমি আমার ছেলে, আর আমি তোমার বাবা, আর দিশা তোমার বোন। তুমি জানো বাবা, আমি না কাউকে ভাই বলে ডাকতে পারি না, আমার ভাই নেই যে, তাই। এবার এই হাদারামকে ভাই বলে ডাক যত ইচ্ছা। জানো বাবা, এই হাঁদারাম একটা মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটা তাকে গরিব বলে অপমান করেছিল। আমার ছেলেকে গরিব বলেছে? কার এত বড় সাহস! তুমি এত অস্থির হয়ে না বাবা। অস্থির হব না মানে? আমার ছেলেকে গরিব বলেছে, কার এত বড় সাহস? বাবা আমি এখানে কাজ শিখতে এসেছি, আমাকে কাজ শেখাও। তারপরে আঙ্কেল আমাকে কাজ শেখাতে লাগলো। অনেক কঠিন কাজ, তাও আমাকে করতে হবে, আমাকে পারতেই হবে। রাতের বেলায় মাকে কল করলাম, কেমন আছো মা? ভালো রে, তুই কেমন আছিস বাবা? ভালো। জানো মা, দিশার বাবা আমাকে নিজের ছেলের মতোই দেখে, আর একটা কোম্পানি আমাকে দিয়ে দিয়েছে। ওরা মানুষ না, ওরা ভগবান রে। হ্যাঁ মা, ওরা অনেক ভালো। কথাটা বলে ফোনটা কেটে দিলাম। রাতে আঙ্কেল ডাক দিল খেতে। আচ্ছা দিশা, একটা কথা বলি। বল ভাই। মা কই? দিশা জন্ম হওয়ার 3 বছর পর মারা গেছে। সরি, আমি বুঝতে পারিনি। সমস্যা নেই। তোমার বাড়িতে কে কে আছে? বাবা আর মা। তাহলে ওদের আসতে বলো কালকে। কেন বাবা? একা একা বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা বলবো। খাওয়া শেষ করে আমি ছাদে গেলাম, দিশা আসলো। শোন, তোকে আমি ভাই বলে ডাকবো। আচ্ছা ডাকিস। তুই কি দীপিকাকে ভালোবাসিস? না, কি না করি, এই কথাটা আর বলবি না। এটা বলেই রুমে চলে এলাম। এভাবেই কাটতে লাগলো দিন। আজকে রেজাল্টের দিন। আমি আর দিশা বাড়িতে বসে আছি। দুপুরবেলায় রেজাল্ট বের হলো। আমি চিন্তায় রুমে একা বসে আছি, তখন মা আসলো। কি রে বাবা, এত চিন্তা করছিস কেন? আরে মা, কই চিন্তা করছি? আমি তোর মা, আমি সব বুঝি। আমার ভালো রেজাল্ট হবে তো মা? কেন হবে না? 100 বার হবে। দিশা ওই দিক থেকে চিৎকার করে করে আমাকে ডাকতে লাগলো। সঞ্জয়, ওই সঞ্জয়, কই তুই? বের হ। কি রে, কি হলো? সোনা ভাইয়া আমার, তুমি এখন আমাকে ট্রিটটা দাও। কিসের ট্রিট? তুই স্কুলে সেরা হয়েছিস। মানে? মানে আমার গুলুমুলু এই ভাইটা স্কুলে সবার সেরা হয়েছে। সত্যি? আমি কি তোকে মিথ্যা বলতে পারি বল? কি খবর দিলি রে তুই? ওই তোরা ভাই বোন মিলে কি শুরু করেছিস? দিশা, তোর রেজাল্টের কি খবর? জিপিএ 5। উৎস কত পেয়েছে? উৎস, মিতা, দীপিকা আরো 20 জন A+ পেয়েছে। ও। কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবি? রাজশাহীতে হব। আমি কাজও করব আর লেখাপড়াও করব। আচ্ছা হোস, যেখানে ইচ্ছা। তারপরে আমি আর দিশা গেলাম মার্কেটে। গিয়ে সেখান থেকে মিষ্টি কিনলাম। মিষ্টি নিয়ে বাড়িতে চলে আসলাম। আমি প্রথম হয়েছি, তাই মিষ্টি নিয়ে আগে আঙ্কেলের রুমে গেলাম। পা ছুঁয়ে বললাম, বাবা আমাকে আশীর্বাদ দেবেন। আরে বাবা, কি করছো? বুকে আসো বাবা। নাও মিষ্টি খাও। দাও। দিশাও আসবে একটু পরে, তখন আরো মিষ্টি খেতে হবে, তাই এখন একটাই দিলাম। আচ্ছা, সমস্যা নেই। আমি এইভাবে সবাইকে মিষ্টি দিলাম। এভাবে কেটে গেল কিছুদিন। আমি ভর্তি হলাম রাজশাহীতে, আর দিশা হলো ঢাকা। ওইখানে নাকি ঈশানও পড়ে। আমি আমার বিজনেস ঠিক রাখার জন্য এখানেই ভর্তি হলাম। আজকে রেজাল্টে সিট তুলতে হবে, যেটা আমার ইউনিভার্সিটিতে কাজে লাগবে। কিন্তু আমার মুখ দেখলে তো সমস্যা, তাই একটা দামি কোট পরলাম, চোখে রঙিন চশমা, চুলগুলো স্পাইক করা, দেখতে হিরো। মুখে মাস্ক পরে নিলাম। এইসব পরে নিয়ে রাজশাহীতে চলে এলাম। আমি কোথাও কোনো দিকে না তাকিয়ে সোজা প্রিন্সিপালের কাছে যাচ্ছি, কিন্তু সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি মোবাইল দেখে হাঁটতে হাঁটতে একটা কিছুর সাথে ধাক্কা খেলাম। ও মা, এটা কিসের সাথে ধাক্কা খেলাম? এত নরম কেন? মনে মনে বললাম। সামনে তাকিয়ে দেখি আমার জমের ওপরে পড়েছি। সরি সরি সরি, আমি সরি। তোদেরকে আমি ভালো করেই চিনি, মেয়ে দেখলেই এমন করিস, আর সরি বললেই কি সব ঠিক হয়ে যায়? আসলে আমি। চুপ, যে কাজে এসেছিস সেই কাজে যা। আরে এখন বাড়ি চল, সঞ্জয় আসবে না। সারাদিন এখানে থাকলে হবে? আমি এখানেই থাকবো যত দিন না আসে। আমি ওদের সব কথা শুনছিলাম, কারণ আমি ওদের পাশেই ছিলাম। কিন্তু ওরা যা ইচ্ছা করুক, আমি আমার কাজ করব। আসতে পারি স্যার? আরে সঞ্জয় যে, আসো। আমি গিয়ে স্যারের পাশে প্রণাম করলাম। আশীর্বাদ করবেন স্যার। আরে তুমি তো আমাদের লক্ষ্মীপুর জেলার গর্ব। স্যার, আমার রেজাল্টের সিটটা লাগবে।
আচ্ছা, তা তুমি কোন কলেজে ভর্তি হলা? রাজশাহীতে। ও, কি করো এখন? বিজনেস করি অন্য একজনের। ও, ভালো। এই নাও তোমার রেজাল্ট শিট। ধন্যবাদ স্যার। আমি চলে এলাম, কিন্তু দেখলাম দীপিকাকে মিতা টেনে টেনে গাড়িতে তুললো। এখনই এমন? আরও তো আছেই বাকি। হাসি দিয়ে আমিও চলে আসলাম সোজা রাজশাহীতে। এভাবে কেটে গেল দিন। 1 বছর পর। সঞ্জয় বাবা, তোমাকে একবার লন্ডনে যেতেই হবে। কেন? তুমি কাজ সব শিখে গেছো, এবার নিজের কোম্পানিটা বাড়াও। কিন্তু আমি তো লেখাপড়া শেষ করিনি এখনো। আমি ওখানকার ইউনিভার্সিটির প্রিন্সিপালের সাথে কথা বলে রাখছি, উনি আমার স্কুলের বন্ধু। ও মা, তোমরা কিছু বলো। আমি আর কি বলবো, আমরা যেমন তোর বাবা মা তেমনি উনিও তোর অভিভাবক, তাই উনি তোমার খারাপ চাইবেন না। আচ্ছা এই নাও পাসপোর্ট আর ভিসা, কালকে ফ্লাইট। আচ্ছা, দিশাকে এবার আসতে বলি তাহলে। ও তো 1 বছর হলো ঢাকাতে গেছে। বলতো মেয়েটাকে কতদিন ধরে দেখি না। আপনার একারই মেয়ে নাকি? আমারই তো মেয়ে। দিশাও আমার মেয়ে, আর সঞ্জয় আমার ছেলে। এই দিশা, বাড়িতে আয়। কেন? আমি লন্ডনে যাব কালকে। আচ্ছা। তারপরের দিন দিশা ঘুম থেকে উঠালো আমাকে। ওই হারামি ওঠ, ফ্লাইট মিস করলে আমার দোষ দিবি? পেতনি, তুই চুপ কর। ওই জানিস, দীপিকা আমার সাথে পড়ে, আমাকে মাঝে মাঝেই তোর কথা বলে। তুই দীপিকাকে কখনো বলবি না আমি কোথায় আছি। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সোজা লন্ডনে গেলাম দীর্ঘ 3 বছর পর। এখন আমি ইন্ডিয়ার টপ বিজনেসম্যান, আর আমি এখন দেশে ফিরে যাচ্ছি, কারণ দিশা আর ঈশানের বিয়ে ঠিক হয়েছে। আমাদের লেখাপড়াও শেষ। মামনি, তুমি আর কত ওই ছেলেটার জন্য মন খারাপ করে থাকবে বলো? আমি কি ওকে কখনো খুঁজে পাবো না বাবা? না, তুমি আমার বিজনেসটা দেখো, আর তোমার জন্য আমি পাত্র দেখে ফেলেছি, আমার বিজনেস পার্টনার জয়দেবের ছেলে। বাবা, আমি কোনো কথা শুনবো না, তোমার সাথে বিজনেস করবে ওই ছেলেটা। হাই ব্রো, কেমন আছো? ভালো, তুমি? এই তো আছি আর কি। এভাবেই কেটে গেল 7 দিন। আজ দিশার বিয়ে। আমি সুন্দর করে সাজলাম, সেজেগুজে দিশার সাথে আড্ডা দিচ্ছি। তারপরে আমি ফোন নিয়ে কথা বলতে বলতে যাচ্ছিলাম, অমনি চোখের সামনে চলে আসলো দীপিকা। আমি মোবাইল নিয়ে হাঁটছি, তখন আমার সামনে পড়লো দীপিকা। এই সঞ্জয়, শোনো। কাকে বলছেন? তোমাকেই বলছি। তাহলে আমার নাম ধরে ডাকুন। তুমি সঞ্জয়, আমি জানি। মাথা ঠিক আছে তো আপনার? কেন থাকবে না? আচ্ছা, আপনি বলুন তো, আমাদের দেশের টপ বিজনেসম্যানকে? ওনার নাম উনি কখনো বলেনি, আর কখনো মিডিয়ার সামনে আসেন উনি। চেনেন ওনাকে? না, তবে আরএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম অনেক শুনেছি, আর আগামী সপ্তাহে আমার কোম্পানির সাথে ডিলও আছে। আমি সেই কোম্পানির মালিক, তাই বেশি বাড়াবাড়ি করবেন না। তুমি আর আমাকে কত কষ্ট দেবে বলো তো? আজব তো, আমি আপনাকে কষ্ট দিতে যাব কেন? তুমি সঞ্জয়, আমি জানি। আপনি ভুল করছেন। তখনই হুট করে কোথা থেকে মা এসে আমাকে বলল, এই সঞ্জয়, তুই এখানে? আর তোর আঙ্কেল তোকে সেই কখন থেকে খুঁজতেছে। ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কে 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 সঞ্জয়? মাকে ইশারা দিলাম, কিন্তু মা তো বুঝলো না। আরে ধুর, চল তো। আরে এটা কে? মা, আমি আপনার বৌমা। কিরে বাবা, এই মাইয়া বলে কি? তুমি যাত্রার কথা শোনো কেন? চেনো না, জানো না কি না কে? চলো এখান থেকে। তারপরে আমি মাকে নিয়ে এলাম আঙ্কেলের কাছে। বাবা, আপনি আমাকে ডেকেছিলেন? আসলে তোকে আমার সব বিজনেস পার্টনারদের দেখাতে চাই। পরিচয় করিয়ে দিও। পাত্রপক্ষ আসতে অনেক লেট হবে, তাই ভাবছিলাম তোকে নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করে পরিচয় করে দেই। তোমার যা মনে হয় করো। তুমি যাও, গিয়ে রেডি হও। আচ্ছা। আমি চলে এলাম আমার রুমে। এসে আমি জামা কাপড় চেঞ্জ করব, তখন হঠাৎ করেই দীপিকা চলে এলো। আপনি আবার এখানে কি করতে এসেছেন? বারে, আমার হবু বরের রুমে আসবো না? কে আপনার হবু বর? কেন, তুমি? আপনি এখন বের হন, আমি চেঞ্জ করব। তো করো, সমস্যা কোথায়? আপনার সামনে করব নাকি? সমস্যা কই? অনেক সমস্যা, আপনি বের হন, ঝামেলা শেষ। যাব না আমি। বলেই আমাকে জড়িয়ে ধরলো। তুমি কেন বোঝো না? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, জানো তোমাকে আমি কত খুঁজেছি। আমাকে ছাড়ুন বলছি। না। জোর করে ছাড়িয়ে নিলাম, ঠাস করে একটা থাপ্পড় দিলাম। সমস্যা কি তোমার? আমি যখন গরিব ছিলাম তখন আমার যোগ্যতা নেই, আর এখন আমি বিজনেসম্যান, তাই আমাকে নিয়ে স্বপ্ন হাজারো, তাই তো? আমি তোমাকে অনেক ভালোবাসি সঞ্জয়। কিন্তু আমি তো ভালোবাসি না। তুমিও তো আমাকে ভালোবাসতে। বাসতাম, এখন বাসি না। এবার এখান থেকে বেরিয়ে যান। ঠিক আছে।
কান্না করতে করতে চলে গেল। আমি রেডি হয়ে নিচে আসলাম। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম। আজ আমি আপনাদেরকে দেখাবো সেই বিজনেসম্যানকে যে খুব অল্প বয়সে ইন্ডিয়া ও বিভিন্ন দেশের টপ বিজনেসম্যান হয়ে উঠেছে, যিনি আজ অবধি কাউকে ছবি দেননি। আজকে সেই RS গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক আমাদের সামনে আসতে চলেছে, সঞ্জয় রায়। করতালি দিয়ে আমাকে বরণ করলো। স্টেজে উঠে কয়েকটা বক্তব্য দিয়ে শেষ করলাম। তারপরে সবার সাথে পরিচিত হলাম। তারপরে দিশার কয়েকটা বান্ধবী এলো। ওদের নাম রিঙ্কি, অনামিকা, অদিতি, কোয়েল। আপনি দিশার কে হন? আমি ওর ভাই। তা আপনি বড় নাকি ও বড়? আমি বড়। কেন? এমনি বলছি। ওইদিকে দীপিকা শুধু দেখছে আর জ্বলছে। ও যত জ্বলছে আমি ততই এদের সাথে বেশি করে কথা বলছি। এসব দেখে ওর আর সহ্য হলো না, আমার কাছে চলে এলো। এই তোরা যা এখান থেকে। কেন রে, থাকলে কি সমস্যা? দিশা আর দীপিকা একই ইউনিভার্সিটিতে পড়তো, তাই এরা সবাই ফ্রেন্ড। তোরা জানিস এই সেই ছেলে যাকে আমি কলেজ লাইফ থেকে ভালোবাসি। আর কিছু শুনবি? না, এই চল তাহলে। তারপরে দীপিকা আমাকে বলতে লাগলো, ভাবছিলাম তোমাকে খুঁজে পেলে আমার থেকে তুমি বেশি খুশি হবা, কারণ তুমি আমার থেকে বেশি ভালোবাসতে। কিন্তু না, তুমি তো খুশিই না। আমি তোমাকে খুশি দেখতে চাই, তাই আমি আগামী 15 দিনের ভেতরে বিয়ে করব। করেন, আমাকে কেন বলছেন? দীপিকা চলে গেল আর দিশার বিয়েও শেষ। 2 দিন পর দিশা আমাদের বাড়িতে এলো। রাতে খাওয়ার সময়, সঞ্জয়, তুই কি জানিস দীপিকা তোকে ভালোবাসে? না, ওর বিয়ের সামনে আমি চাই না আমার জন্য ওর বাবার সম্মান নষ্ট হোক। কিন্তু ও তোকে পাগলের মতো খুঁজতো। তাহলে এখন বিয়ে কেন করেছে? কি রে মা, কে এই দীপিকা? তোমার ছেলে কলেজে এই মেয়েকে ভালোবাসতো, আর এই মেয়ে তোমার ছেলেকে পাত্তাই দিত না। আমি মেয়েটাকে দেখবো। বিয়ের দিন যেই মেয়েটা তোমাকে বললো ও তোমার বৌমা, ওইটাই। কি? ওই মেয়েটা আমার খুব পছন্দ। তুইও কি বিয়ে কর না বাবা। না মা, ওর বিয়ে ঠিক হয়ে আছে। দীপিকা মানে আকাশ চৌধুরীর মেয়ে। তোমরা খাও তো, আজ রাতে আর কিছু করলাম না। আমি চলে আসলাম বিছানায় আর দিলাম ঘুম। সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম জিম করতে, আর বাড়িতে এসে খাওয়া শেষ করে গেলাম অফিসে। অফিসের কাজ করে যখন বাড়ি ফিরবো তখন একটা পার্কে গেলাম। দেখলাম দীপিকা আর একটা ছেলে পাশাপাশি হাঁটছে। আমি এটা দেখে আর এক মুহূর্তের জন্য ওইখানে থামিনি, কারণ ওকে আমি অনেক বেশি ভালোবাসি। তাই তো হাজারো মেয়েকে রিজেক্ট করেছি শুধু তার জন্য, আর ওকে একটু অবহেলা করলাম, তাতেই এমন হয়ে গেল। এইসব ভাবছি আর কান্না করছি। আজকে আমার আর দীপিকার কোম্পানির ডিল হবে। আমি গিয়ে দেখলাম দীপিকা আর ওই ছেলেটা বসে আছে। ছেলেটা ওর হাত ধরে আছে। এটা দেখে আমার মনটা মনে হচ্ছে চিড়ে যাচ্ছিল, কিন্তু কাউকে কিছু বুঝাতে দিলাম না। আমি আর পারছিলাম না। আজকে দীপিকাকে আপন করে নেব। আমি আর সহ্য করতে পারছি না। ওকে আমি পাগলের মতো ভালোবাসি। এটা কি ও বোঝে না? আমি 5 বছর ওকে দেখিনি। আমার মনটা ছিঁড়ে যাচ্ছে আজকে ওকে অন্য কারোর সাথে দেখে। এইসব ভাবছি। এরই মধ্যেই মিটিং শেষ করে যাই দীপিকার কাছে। দীপিকা, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমারও কথা আছে। তাহলে বলুন আপনারটা। এই নেন আমার বিয়ের কার্ড। দেন। কবে বিয়ে? সামনের সপ্তাহে। আপনি কি বলবেন? আপনি কি এই অফিস চালাবেন নাকি আপনার হাজবেন্ড? আপনার কি মনে হয় আমি চালাবো? আমার হবু বরকে কেন আজকে নিয়ে আসলাম, কারণ ওই চালাবে এটা। ও, এটাই বলার কথা বলছিলাম। ও, আপনাকে কিন্তু বিয়েতে আসতেই হবে। অবশ্যই। বাবু শোনো তো একটু। আমি গেলাম। আমার বরের সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা। এ হলো আমার হবু বর শুভ্র, আর শুভ্র ইনি হলেন এই দেশের টপ বিজনেসম্যান সঞ্জয়। হ্যালো। তোমার অনেক নাম শুনেছি, তোমাকে সামনে দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ। আমি বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পথে দোকান থেকে 4 প্যাকেট সিগারেট নিয়ে আসলাম, কারণ এই সিগারেটটাই একমাত্র পারে ওকে ভুলিয়ে রাখতে। আমি বাড়ি এসে কাউকে কিছু না বলে ওয়াশরুমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম, কারণ সত্যি যে আমি দীপিকাকে ভালোবাসি। তা কিভাবে ভুলে যাব ওকে আমি? এই 5টা বছর ওকে ছাড়া অনেক কষ্টে ছিলাম। ও তো আমাকে সময় দিতে পারতো, কিছুদিন ছেড়ে চলে গিয়েও পারতো, বুঝিয়ে নিয়ে আসতাম। কিন্তু ও বিয়ে করতে গেল কেন? এটাই কি ভালোবাসা? কিছুদিন তার পিছনে ঘুরে সে ভালো না বাসলে তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করা? দীপিকাকে তো আমি আমার থেকেও বেশি ভালোবাসি।
আর ওর জন্যই আমি প্রতিষ্ঠিত হয়েছিলাম, আর আজকে ওকেই হারাতে চলেছি। এই হলো আমাদের ছেলেদের কপাল, সব কিছুই পায় কিন্তু প্রিয় মানুষটাকে হারানোর পরে। তোমরাও কি তোমাদের প্রিয় মানুষটাকে হারিয়েছো? কমেন্ট করে জানাও। প্রায় 1 ঘন্টা ভিজেছি, আবার শীতের দিন। মা বুঝতে পেরে আমাকে ডাকতে লাগলো। বাবা, এত স্নান করলে তো শরীর খারাপ করবে। মা, তুমি যাও এখান থেকে। বাবা, পাগলামো করিস না, বের হয়ে আয় বাবা। তুমি এখান থেকে যাবে কি না? তুই বের না হলে আমি আজকে কিচ্ছু খাবো না। তুমি কি পাগল নাকি? আমার জন্য না খেয়ে থাকতে যাবে কেন? আচ্ছা তুই থাক, আমি ভাবলাম সবাই মিলে খাবো, কিন্তু সেটার হলো কই। বের হচ্ছি, তোমরা খাও। আমি বের হয়ে বাড়ির ছাদে গিয়ে সিগারেট টানতে লাগলাম। সিগারেট খাওয়ার অভ্যাস আমার নেই। প্রথম প্রথম কেমন কেমন লাগছিল, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে সব। মা খাওয়ার জন্য ডাক দিতে লাগলো, কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কিরে, কোথায় যাবি? মা, একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। খাওয়া শেষ করে যা। আরে না, খেয়ে গেলে ওদের সাথে খাবো কি করে? তুই তো কি করিস না বাবা? ভালো করে যেও বাবা। আচ্ছা। তারপরে আমি এলাম একটা বারে, যেখানে মানুষ আনন্দ ফুর্তি করে। আমি এসে 1 বোতল মদ নিলাম। জানি না কি হবে, প্রথমে খেতে ইচ্ছা করেনি। যখন মনে পড়লো দীপিকা অন্য কারোর, তখন বোতলটা মুখে নিয়ে ঢক ঢক করে খেতে লাগলাম। একটা বোতল শেষ, আরও একটা নিলাম। এভাবেই অর্ধেক রাত শেষ। আমি গিয়ে ম্যানেজারকে বললাম, এখানে থাকার কোনো ব্যবস্থা আছে? আছে, সাথে পাখিও আছে। রুমের চাবি দিন। ম্যানেজার আমাকে চাবি দিল। তারপরে আমি একটা রুমে গেলাম। রুমে গিয়ে শুয়েছিলাম, তখন দেখি দীপিকা আমার দিকে আসছে। সেটা দেখে তো আমি মহা খুশি। এসে আমার পাশে বসলো। তুমি এখানে কেন? আমি তো তোমারই। তুমি তো আমারই। মদ খেলে নাকি মানুষ আবোল তাবোল বলে, ভুলভাল দেখে, তাই হয়তো হচ্ছে এসব। সোনা, আমার কাছে এসো। কিন্তু আমাদের কি বিয়ে হয়ে গেছে? তোমার মনে নেই? কি জানি কি হয়েছে। তারপরে দীপিকা আমাকে সোফার ওপরে ফেলে দিল, আমার ওপরে ঝাঁপিয়ে পড়লো। আর আমি তো বেহুশ হয়ে পড়ে আছি, তাই বুঝতে পারছি না কি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি কে যেন আমার পাশে শুয়ে আছে। তাই ওর মুখটা দেখতে গেলাম। দেখে তো আমি পুরোই অবাক, এটা আবার কে? তখন মনে করতে লাগলাম কালকের কথা। আমি তো ম্যানেজারের কাছে রুম নিয়েছিলাম, তাহলে এই মেয়েটা এখানে কি করছে? আমি আমার ওপর থেকে চাদরটা সরিয়ে নিলাম। আমি উঠে আমার জামা কাপড় ঠিক করতে লাগলাম। মনে করতে লাগলাম কি হয়েছে। মেয়েটা হয়তো সবকিছু জানে, ওকে বলি। এই মেয়ে, ওঠেন তো। আরে জান, কালকে রাতে তো একটুও ঘুমাতে দাওনি, এখন আবার কি করতে চাও? আমাকে কি মারবা নাকি? আপনি এখানে কেন? আর আমাদের এই অবস্থা কেন? দীপিকা নামে কেউ আছে তোমার? তুমি কি করে জানলে? কালকে তুমি আমাকে দীপিকা ভেবে অনেক কিছু করে ফেলেছো। আর এটা হোটেল, সমস্যা নাই। ও, তুমি বাধা দাওনি? বাধা দিলে তো আমাদের পেটের খাবার বন্ধ হয়ে যাবে। তুমি কাজ করতে পারো না? কি আর বলবো তোমাকে, শুধু এতটুকু বলি, সারাদিন কাজ করে 500 টাকা পাই না, আবার সেই মালিকের সাথে 1 ঘন্টা কাটালে 5000 টাকা দেয়। এই হলো তোমাদের মতো মানুষের কাজ, তাই আর বাধা দেই না। আমি নতুন এসেছি কালকে, আর এসেই তোমার হাতে নিজেকে সঁপে দিতে হলো। অনেক কান্না করছিলাম, কিন্তু তুমি শোনোনি। আমার হুঁশ ছিল না। ও, তোমার নাম কি? আমার নাম দিয়া। আমার সাথে চলো। কোথায়? আমার বাড়িতে। আমি তো বাড়িতে কাজ করি না। তুমি লেখাপড়া করো? গ্রাজুয়েট করতে 1 বছর লাগবে আমার। আমি তোমাকে পড়াবো, যাবে আমার সাথে? আমার টাকার দরকার, লেখাপড়া করে কি হবে? আমি অনেক গরিব ছিলাম, কিন্তু আজকে ইন্ডিয়ার নাম্বার 1 বিজনেসম্যান। আমি যদি টাকা না পাই তাহলে আমার বাবা মরে যাবে। কি হয়েছে তোমার বাবার? ক্যান্সার, আর তার জন্য 29 লক্ষ টাকা লাগবে, তাই এই কাজ বেছে নিতে হলো। আমি সব দেব, আর তুমি এই কাজ করবে না। এটা খারাপ মেয়েরা করে। খারাপ মেয়েরা কারা? আমি পরিস্থিতির জন্য এখানে এসেছি, পারলে সবাইকে বলে দেখেন, দেখবেন সবাই টাকার জন্যই এই কাজ করে। আচ্ছা, কালকে আমাদের মাঝে কি কি হয়েছিল বলবে একটু? কিছু না। ও, আপনি দীপিকা দীপিকা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন। তাহলে জামা খুললে কেন? আমি তো নতুন, তাই। যদি বসকে বলে দেন আর টাকা না দেন, তাই মিথ্যা বলছিলাম। আচ্ছা চলো, সবাইকে নিয়ে যাব এখান থেকে, আর সবার জন্যই বাড়ির ব্যবস্থাও করে দেবো।
আর তোমার বাবা সমস্ত চিকিৎসা আমি করাবো। তারপরে ম্যানেজারকে বললাম ভবিষ্যতে যেন এমন না করে। আর 20টার মতো মেয়েকে নিয়ে একটা গ্রাম্য পরিবেশে নিয়ে এসে সবার কাহিনী শুনলাম। সবাই টাকার জন্যই এই কাজ বেছে নিয়েছে। আমি ওদের জন্য বাড়ি আর খাবারের ব্যবস্থা করলাম, কারণ আমার গার্মেন্টসেও কিছু কর্মীর দরকার ছিল। আর এই মেয়েটাকেও আমার পিএ বানিয়ে নিলাম। আমাদের সমাজের মানুষগুলো সত্যি গল্পের মতো। পতিতাদের সবাই ঘৃণা করে, কিন্তু তারা কেন এই পথটা বেছে নিয়েছে সেটা একবার জানলে আপনিও কান্না করে দেবেন। কোনো মেয়েই চায় না তার সম্মান অন্য কেউ নিক, কিন্তু পেটের দায়ে এই কাজ করে। আমি চাই আমাদের দেশে একদিন এসব যেন উঠে যায়। তারপরে আমি বাড়ি চলে আসলাম, কিন্তু হঠাৎ করেই দেখলাম শুভ্র আর একটা মেয়ে হাতে হাত দিয়ে পার্কের দিকে যাচ্ছে। তাই আমিও নামলাম আর ওর পিছনে পিছনে যেতে লাগলাম। সেফটি নিয়ে দেখছি, কারণ আমাকে যাতে চিনতে না পারে। তারপরে ওরা এক জায়গায় বসলো। আমি মাস্ক পরা ছিলাম আর কানের ফোন নামিয়ে আছি ওদের কথা শোনার জন্য। এরপরে শুভ্র যা বলল তা শুনে আমি শক, কারণ ওদের কথাগুলো ঠিক এই রকমই ছিল। আরে জান, তুমি এত দেখা করতে চাও কেন বলো তো? কি করব আমি বলো, যদি তোমার বিয়ে হয়ে যায়? আরে জানু, এই বিয়ে তো করছি শুধু ওদের টাকার জন্য, কারণ দীপিকার কোনো ভাই নেই আর যা সম্পত্তি আছে সব আমাদের। মানে বিয়ের পর ওর কাছ থেকে ওর সম্পত্তি নিয়ে ওকে ডিভোর্স দিয়ে দেব। মেয়েটার নাম মিলি। আমার খুব ভয় লাগছে জানো। আরে কিসের ভয়? যদি তোমাকে কিছু করে বসে? কে কি করবে আমাকে? যদি কিছু হয় আমি কিন্তু বাঁচবো না, বলে দিলাম। আরে তুমি এত ভাবো না, আমি সামলে নেব। আর মাত্র 3 দিন। আচ্ছা, আমার বাবুটা। তারপরে আর কি, সবাই পার্কে যা করে তারাও তাই করতে লাগলো। আর আমি এত অসভ্য না যে অন্যের প্রেম দেখব, কিন্তু সবকিছু ভিডিও করে রেখেছি কারণ কাজে লাগবে। আর 2 দিন পরেই ওদের বিয়ে। আমি ভিডিও করে নিয়েছি সব। এখন বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার পথে সিগারেট প্যাকেট কিনে আনলাম, বাড়ি এসে খেতে গেলাম। কিরে, কালকে রাতে কোথায় ছিলি? আমি একটা ফ্রেন্ডের বাড়িতে ছিলাম। খাওয়া শেষ করে অফিসের দিকে যেতে লাগলাম। একটা সিগারেট হাতে নিয়ে টানছি আর যাচ্ছি, একটার পর একটা প্রায় কয়েকটা শেষ করলাম। অফিসের ভিতরে সিগারেট নিয়ে ঢুকতে গেলাম, কিন্তু আমার ডেস্কে দেখি দীপিকা। এই, তুমি সিগারেট খাচ্ছ কেন? আমার অফিসে আমি সিগারেট খাই আর যাই করি না কেন, পুরোটা আমার ব্যাপার। তুমি সিগারেট খেতেই পারো না। আপনার বরকে খেতে না করবেন, আমি খাবো। আর আপনি আমার অফিসে কেন? আপনার তো পরশুদিন বিয়ে। আমাদের কোম্পানি আর তোমার কোম্পানির যে ডিলটা করেছিলাম ওইটা শুরু করতে হবে। আমি কল দিলাম ম্যানেজারকে। ম্যানেজার, এখনই আমার রুমে আসো। ম্যানেজার কেন? কারণ সবকিছু উনি করবে আর দেখবে। মানে বুঝলাম না। আমার লন্ডনে যেতে লাগবে আবার, মানে ওইখানেই সেটেল করব, বিয়েটাও করব ওইখানেই। তাই ম্যানেজারকে সবকিছু বুঝিয়ে দিতে লাগবে। হ্যাঁ স্যার বলুন। এনাকে নিয়ে মিটিং করুন কিভাবে কি করতে হবে। আচ্ছা স্যার। মিস দীপিকা, আপনি ওনার সাথে যান, গিয়ে কাজটা বুঝে নিন। কিন্তু আমি। আপনি যান ওনার সাথে। তারপরে চলে গেল। ভাবছি কি করব, নিজের ভালোবাসার মানুষটাকে এমন করে কারোর হাতে কিভাবে তুলে দেব যে তাকে ভালোই রাখবে না। আমিও তো চাই যে সে সুখী হোক, কিন্তু শুভ্রর সাথে বিয়ে হলে ও সুখী হবে না, এটা তো আমি জানি। কি করব আমি? একের পর একটা সিগারেট টানতে লাগলাম। এভাবেই 3টে দিন চলে গেল। আর আজকে ওর বিয়ে। আমি বাথরুমে ট্যাপ ছেড়ে দিয়ে কান্না করতে লাগলাম। আমি যে ওকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া কিভাবে থাকবো? আমি তো মরেই যাব। ও যে আমার সব আশার আলো। আমি এখন কি করব? বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে আসবো? না, ওর বাবার সম্মান আর আমাকে এমন কোনো শিক্ষা দেয়নি আমার বাবা মা। এভাবেই কান্না করতে লাগলাম। কি রে ভাই, বাথরুমে কি করছিস এখনো? বিয়েতে যাব, আয়। না, আমি তো লন্ডন যাব এখন। কি বলিস? আগে বের হতো। আচ্ছা। তারপরে আমি বের হলাম। দিশা আমাকে দেখে বলল, তুই এত কান্না করলি কেন? কই না তো। তোর চোখ এত লাল কেন বল তাহলে? এমনি। তুই দীপিকাকে এখনো ভালোবাসিস তাই না? না। তোর আচরণ দেখেই বোঝা যাচ্ছিল। না। আমার মাথায় হাত দিয়ে বল, ভালোবাসিস কিনা? হ্যাঁ ভালোবাসি, নিজের থেকেও ভালোবাসি। তাহলে ওকে ছেড়ে দিলি কেন? কই, আমি তো ছেড়ে দেইনি, ও নিজেই চলে গেছে। তুই তো ওকে মেনে নিসনি। অভিমান করেছিলাম, ও তো পারতো আমার অভিমানটা ভেঙে দিতে,
কিন্তু সে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমি তো তার জন্য দেশে এসেছিলাম, তাকে দেখিনি 5টা বছর, আর আমি গরিব ছিলাম। এখন বড় হয়েছি শুধু তার জন্য, তাকে পাওয়ার আশায়। আর সে কি করলো? বেঈমানের মতো বিয়ে করতে চলে গেল। একবারও ভাবলো না আমি কি করব। এত ভালোবাসিস ওকে? আমার বাল্যকালের প্রেম মেটা, জানিস? আচ্ছা চল, ওকে তুলে নিয়ে আসবো। না, ও তো আমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করছে, তাই আমি কিছু করব না। আর তুই আমার একটা গিফট ওকে দিয়ে আসবি? আচ্ছা, আমরা আসার পর তুই যাস, ঠিক আছে? আচ্ছা, তাড়াতাড়ি আসবি। তারপরে ওরা সবাই চলে গেল, আর আমি বাড়িতে চিৎকার করে কান্না করতে লাগলাম। আমি এখনো কাঁদছি। আর ওইদিকে দিশা, ঈশান, বাবা মা আঙ্কেল সবাই দীপিকাদের বাড়িতে গেল। দিশা গেল দীপিকার কাছে। বাহ, ভালোই তো। হ্যাপি আছিস? তোর সাথে কথা আছে, চল পাশের রুমে। দীপিকার রুমে গেল তারা। বল এখন। তুই সঞ্জয়কে ভালোবাসিস? আগেও বাসতাম, এখনো বাসি, ভবিষ্যতেও বাসবো। তাহলে আজকে এটা কি করছিস? ওকে তো আমি পাবো না, আর আমার তো একটাই জীবন, আমারও তো ভবিষ্যৎ আছে। বাহ বাহ, তোর কথা শুনে ভালো লাগলো। আমি বিয়ে করলে তোর ভাই খুশিই হবে। তাই তো দেখি আমার ভাই এত সিগারেট খেয়ে কেন ওয়াশরুমে ট্যাপ চালিয়ে চিৎকার করে কান্না করে। কারণ ভালো তো তুই বাসিস, সঞ্জয় তো তোকে বাসে না। আমি কি সেটা বলেছি? আরে তোর জন্যই ও দেশে এসেছে, আর ও তোর উপর অভিমান করেছিল, তুই তার অভিমান ভাঙলি না, উল্টে বিয়ে করে নিচ্ছিস। তোর তুলনা হয় না রে। কি বলতে চাস তুই? এই যে এটাই, সঞ্জয় তোকে ভালোবাসে এখনো, কিন্তু তুই ওর সাথে এটা কি করলি? আজকে ও আবার বিদেশে চলে যাবে। কারণ কি জানিস? তোকে হ্যাপি রাখার জন্য। কি বলিস? ও কি আসেনি? তুই কি করে ভাবলি কেউ তার ভালোবাসার মানুষটাকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখবে? আমি তো ওকে ভালোবাসি, কিন্তু ও তো আমাকে এত রাগিয়েছিল যে ওর উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ভালো। আর এই নে, তোর জন্য সঞ্জয় পাঠিয়েছে এই বক্সটা। কি আছে? আমি জানি না। বলেই দিশা চলে গেল। দীপিকা বক্সটা খুলতে লাগলো। দেখলো একটা পিঙ্ক কালারের শাড়ি, আর একটা মোবাইল ফোন, আর একটা চিঠি। সবার আগে চিঠিটা হাতে দিল। প্রিয় দীপিকা, কেমন আছো? তুমি তো ভালোই আছো, কিন্তু আমি ভালো নেই। তোমাকে ছাড়া আমি কেমন করে ভালো থাকি বলো? আমি তো তোমাকে নিজে থেকেও অনেক বেশি ভালোবাসি। মনে আছে তোমার তোমার আর আমার প্রথম দিনের কথা? আমার মনে আছে। আর তুমি কোন দিন কোন ড্রেস পরে এসেছিলে সব মনে আছে। আমি তোমার পিছনে পিছনে যেতাম যাতে তোমার কোনো সমস্যা না হয়। আর আমি হুডি পরে তোমাকে সাহায্য করতাম, কারণ আমি চাইতাম তুমি আমার সাহায্যের জন্য না, আমার ভালোবাসার জন্য আমাকে ভালোবাসো। আমি আগেই জানতাম তোমাকে পেতে হলে আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে, তাই আমি প্রতিষ্ঠিত হয়ে এসেছি। কিন্তু আমার ভাগ্যে তুমি নেই। আর একটা শাড়ি দিলাম, পুরো অনেক সুন্দর মানাবে। ফোনের ভিডিওটা বিয়ের আগে দেখো। ইতি, আমি সঞ্জয়। তারপরে সে ফোনের ভিডিওটা দেখতে লাগলো। সেখানে দেখলো শুভ্র আর মিলির প্রেম কাহিনী। এটা দেখে দীপিকা চিৎকার দেয়। সঞ্জয়! সবাই দৌড়ে এলো দেখার জন্য কি হয়েছে না হয়েছে। মামনি, কি হয়েছে? বাবা, আমি সঞ্জয়ের কাছে যাব, আমাকে সঞ্জয়ের কাছে ক্ষমা চাইতেই হবে। কেন, কি হয়েছে? আমি সঞ্জয়কে ভালোবাসি, আর তোমাকে আর আমাকে একদিন এই ছেলেটাই বাঁচিয়েছিল। আমি ওকেই ভালোবাসি বাবা। কিন্তু শুভ্র? দেখো শুভ্রর কাণ্ড। ফোনটা আকাশ চৌধুরীকে দিয়ে দিল। এরপরে দীপিকা দিশাকে খুঁজতে লাগলো, কিন্তু দিশা ততক্ষণে বাড়ি চলে এসেছে। দীপিকা তাড়াহুড়ো করে গাড়ি বের করে আমাদের বাড়িতে আসে, কিন্তু এসে দেখে কেউ নেই। তখন দারোয়ানকে বলে, তারা কোথায়? তারা এয়ারপোর্টে। এটা শোনার পরে দীপিকা গাড়ি অনেক জোরে চালায়, কিন্তু সামনে কিছু একটার সাথে বিশাল সংঘর্ষ হয়। এদিকে মা, আমি যাই। বাবা, থেকে যা না, তোকে ছাড়া থাকতে পারবো না রে। থাক না রে ভাই। বাবা, থেকে যাও, ওইখানে অন্য কেউ দেখবে ক্ষণে। না, আমার যেতে লাগবে। তারপরে একটা কল আসে। আরে আকাশ যে, কেমন আছিস? ও মাই গড, কি করে? কোন হসপিটালে এখন? আচ্ছা, আমরা এখনই যাচ্ছি। কি হয়েছে বাবা? দীপিকার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি যাব ভেতরে। কি হয়েছে বলুন আমাকে।
তেমন কিছু না, একটু চোট লেগেছে। বাবা তুমি থামো, আমি দেখছি কি হয়েছে, তুমি ভগবানকে ডাকো। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। একে একে দেখা করবেন, কেউ উত্তেজিত হবেন না। একে একে সবাই দেখতে গেল। আমি এদিকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ওইদিকে মা এখন কেমন লাগছে? আমি কোথায়? সঞ্জয় কোথায় বাবা? ও আছে। এরপরে সবাইকে একই কথা বলে দীপিকা। আর এইদিকে ঠাকুর, আমার দীপিকাকে ফিরিয়ে দাও তুমি, আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। হঠাৎ কে যেন আমার কাঁধে হাত দিল। যাও, দীপিকা খুঁজছে তোমাকে। আমি দৌড়ে গেলাম, দেখি দীপিকা অন্যদিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ওর হাতটা ধরলাম। সঞ্জয়, তুমি আমাকে ছেড়ে যেও না। দেখো আমার অবস্থা কেমন হয়ে গেছে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সঞ্জয়, যেও না আমাকে ছেড়ে, আমাকে ক্ষমা করে দাও। আমি কিছু না বলেই জড়িয়ে ধরেছি। আউ! আমি ছেড়ে দিলাম। না, আমি কোথাও যাব না। সত্যি? জড়িয়ে ধরো। না, শরীরে অনেক ব্যথা তোমার। তুমি ধরবে নাকি চিৎকার করব? আচ্ছা ধরছি। চেপে ধরো না। ব্যথা পাবো তো? তুমি আমার সব, আমি ব্যথা পাবো না, ধরো। এইভাবেই বেঁচে থাকুক হাজারো ভালোবাসা। আমি সবাইকে বলবো, ভালোবাসার মানুষকে ছেড়ে কখনো যাবে না। ঠিক যেমনটা তোমরা পিউ সঞ্জয় লাভ স্টোরি ফিলিংস হার্টবিট চ্যানেলের সাথে আছো, ঠিক এইভাবেই ভালোবাসাটাও বেঁচে থাকুক। দীপিকাকেও এতটা কষ্ট দেওয়ার জন্য তোমাদের থেকে আমি ক্ষমা চাইছি। তো তোমরা কমেন্টস বক্সে জানাও তোমরা আমাকে ক্ষমা করছো তো। আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, 1000টা লাইকের আশায়।